শুভ সকাল। এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইডে সবাইকে নতুন বছরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনিন্দিতা। আজকের বিষয় অটিজম। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞের সাথে আলোচনা করে থাকি এবং সাথে সাথে আপনাদের সমস্যা সমাধানের জন্য মতামত নিই। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আজকের বিষয় অটিজম, সাথে আছেন ডক্টর নাসরিন কাদের এমডি, শিশু মনোরোগ বিশেষজ্ঞ, এবং আরও আছেন রাফিজা শাহিন, অটিজম বিশেষজ্ঞ। আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডক্টর নাসরিন, আপনি নিউ ইয়র্কে প্র্যাকটিস করছেন। আপনি একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ এবং আপনি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করে থাকেন সেখানে। প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনার কাছে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে বলবো যে আমাদের দেশে অনেকেরই এই ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে অটিজম একটা অভিশাপ। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই বিষয়টা আপনি যদি বুঝিয়ে বলতেন যে অটিজম আসলে কি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু সহজ করে বলার চেষ্টা করব দর্শকদের জন্য। কারণ অটিজম হচ্ছে অনেকগুলো জন্মগত রোগের মধ্যে একটি জন্মগত রোগ, কিন্তু কোনো কারণে আমরা আজকাল অটিজম শব্দটি বেশি শুনতে পাচ্ছি। কেন শুনতে পাচ্ছি এবং কেন এটির প্রকোপ এত দ্রুত বেড়ে যাচ্ছে সেটি আমি একটু শেষের দিকে বলবো, কিন্তু তার আগে একটু জানিয়ে দিই অটিজমটা আসলে কি জিনিস। অটিজম একটা জন্মগত রোগ। এখানে হচ্ছে কি, সে তাদের ভাবের আদান প্রদান তারা করতে পারে না। একজন যেমন ধরেন জন্মগত রোগের মধ্যে আমাদের ডাউন সিনড্রোমও আছে, কিন্তু ডাউন সিনড্রোমের বাচ্চা কিন্তু আপনাকে বলতে পারে মা আমার খিদে পেয়েছে, আমি এখন হাঙ্গরি, অথবা আমি ঘুমাবো, কিন্তু অটিজমের বাচ্চা এটা বলতে পারে না। কিন্তু অটিজমের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে ভার্বাল এবং নন ভার্বাল, মানে একজন কিছু ভাগ কথা বলতে পারে, কিছু ভাগ কথা বলতে পারে না। এখন যারা কথা বলতে পারে তাদের জন্য কিছু সুখবর আছে, তাদেরকে আমরা যদি কিছু বিহেভিয়ার শিক্ষা দিই তারা অনেক দূরে এগিয়ে যেতে পারে, কিন্তু নন ভার্বালদের একটু সমস্যা। কিন্তু তার আগে আমি একটু আরেকটু জিনিস যেটা বলতে চাই, যে অটিজমটা খুবই ভয়ঙ্কর। কারণ হচ্ছে ডাউন সিনড্রোমের একটা বাচ্চা অথবা সেরিব্রাল পালসির একটা বাচ্চা হওয়ার সাথে সাথেই ডাক্তাররা কিন্তু বলে দিতে পাচ্ছেন এই বাচ্চার এই সমস্যা আছে, কিন্তু অটিজমের ক্ষেত্রে এটি ডায়াগনোসিস করতে করতেই 1.5-2 বছর 3 বছর হয়ে যাচ্ছে। তাতে হচ্ছে কি, আমরা যে প্রথমেই যে চিকিৎসা আমাদের দিলে তাদের উন্নতি হওয়ার কথা, সেই চিকিৎসাটা আর্লি ইন্টারভেনশন যেটাকে বলে সেটা আমরা দিতে পারি না। সেই জন্য আমাদের কাজ, আমরা যারা ওখানে করছি, আমাদের কাজ হচ্ছে প্যারেন্টসদেরকে, মা বাবাদেরকে আমরা শিখিয়ে দিই যে আপনার যখন বাচ্চা হচ্ছে আপনি কিন্তু একদম প্রথম দিন থেকে লক্ষ্য করবেন আপনার বাচ্চার ব্যবহার আচরণ বিধিগুলো কি কি। যেমন ধরুন 1 মাসের বাচ্চা কিছুই টের পাওয়া যাবে না, কিন্তু যখন ধরেন 3 মাস 4 মাসের দিকে যাচ্ছে তখনই কিন্তু বাচ্চারা বাবা একটু একটু ব্লা ব্লা বা কিছু কিছু শব্দ কিন্তু বলতে পারে। অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে সেটি তারা বলছে না। 6 মাসে গিয়ে দেখবেন 6 মাসের একটি বাচ্চা কিন্তু মায়ের দিকে তাকিয়ে একদম হাসতে থাকে, কিন্তু অটিজমের বাচ্চার ক্ষেত্রে তারা কিন্তু কখনোই আই কন্ট্যাক্ট করবে না আপনার সাথে, আপনার চোখে কখনো তাকাবে না, তাকিয়ে হাসবে না। হ্যাঁ, সেই জন্য বাবা মাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি তুমি কিন্তু প্রতি মাসে প্রতি সপ্তাহে তোমাদের বাচ্চা আচরণ বিধিগুলো লক্ষ্য রাখতে থাকো। তারপর যখন চলে আসেন 9 মাস চলে আসলো, 8-9 মাসের বাচ্চা কিন্তু একটা সেপারেশন না স্ট্রেঞ্জার এংজাইটি হয়। সেটা মানে হচ্ছে সে যদি মা বাবা ছাড়া অথবা তোর ঘরের বাইরের অন্য কোনো আগন্তুকের কাছে যায় তারা কিন্তু কান্না করে। এটাকে আমরা বলি স্ট্রেঞ্জার এংজাইটি। নতুন মানুষ দেখলে তাদের এংজাইটি হয়, কিন্তু অটিজমের বাচ্চাদের কোন রকমের কোনো সেন্সেশন নেই, যেখানেই যাচ্ছে সেখানেই সে আছে, তার কোন রকমের পরিবর্তন হচ্ছে, নিজের জগতের মধ্যে সে নিজের জগতে হারিয়ে গেছে। আর যখন 1 বছর তার বার্থডে চলে আসলো, ফার্স্ট বার্থডে, একটা নর্মাল বাচ্চা কিন্তু ফার্স্ট বার্থডে সে এক্সাইটেড, সে জানে যে আজকে আমার বার্থডে হচ্ছে, কিন্তু আপনার অটিস্টিক বাচ্চার ও কিছুই বুঝবে না কেক কি জিনিস, কেক কাটতে হবে কিনা। সে হয়তো আপনারা কেক নিয়ে ব্যস্ত, সে হয়তো ওদিকে ছোট একটা খেলনা নিয়ে খেলছে, তার কোনো খবর নাই। কিন্তু তার আরো আগে আমি বলতে ভুলে গেছি, 4 মাস অথবা 6 মাসের মধ্যে বাচ্চা কিন্তু তার নামটি চেনে। তার নাম যদি যেমন ধরেন তার বাচ্চার নাম যদি অনিন্দিতা হয়, অনিন্দিতা বললে কিন্তু সে খেলছে, সে কিন্তু চোখ তুলে তাকাবে। কিন্তু অটিস্টিক বাচ্চা কিন্তু তার নাম কি সেটা জানে না। আমরা যদি তাড়াতাড়ি মানে আর্লি ইন্টারভেনশন করতে চাই, আমাদের মানে প্যারেন্টসদেরই নজর রাখতে হবে এই বয়সের মধ্যে যে কি কি চেঞ্জেস আছে। আমি আরেকটু যদি বলে দিই তাহলে আমি খেইটা হারাবো না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 15 মাসে কিন্তু প্রতিটি নর্মাল বাচ্চা
3 থেকে 4টি শব্দ একদম বলে ফেলে সেন্টেন্স করে ফেলতে পারে, কিন্তু অটিস্টিক বাচ্চা কিন্তু কোনো শব্দই হয়তো বলবে না। এই যে 15 মাসের মধ্যে যে এই পরিবর্তনগুলো, এগুলো যদি আমরা একটু খেয়াল করতে পারি তাহলে হবে কি আমরা আর্লি ইন্টারভেনশনে চলে যেতে পারবো। আর্লি ইন্টারভেনশনটা এত গুরুত্বপূর্ণ কারণ তখন আমরা স্পিচ থেরাপি দিতে পারি। একটি অটিস্টিক বাচ্চাকে যদি আমরা স্পিচ থেরাপি দিয়ে শুরু করতে পারি, এটাই কিন্তু ফার্স্ট ট্রিটমেন্ট। স্পিচ থেরাপি দিয়ে যদি শুরু করতে পারি, কারণ ভাষাটা যদি তার ব্রেনের ভিতরে কিছুটা দিয়ে দিতে পারি, তাইলেই সেই বাচ্চাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। সেই জন্যই বলছিলাম যে ভার্বাল বাচ্চাগুলোর প্রগনোসিস মানে তার যেটা বেটার, সেই জন্য এটা আমি বলতে চাচ্ছিলাম। আমি রাফিজা আপনার কাছে প্রশ্ন রাখবো যে আমাদের দেশে আপনি অটিজম নিয়ে অনেক কাজ করছেন, তো অটিজম বাচ্চাদের পরিসংখ্যানটা নিয়ে জানবো, যদি কোনো পারফেক্ট পরিসংখ্যান থেকে থাকে। আরেকটা বিষয় জানবো যে আপা যেমন বললেন যে আমরা আর্লি ইন্টারভেনশনটা চাই, আমাদের এখানে কত বছর বয়সে অটিস্টিক বেবিরা ডায়াগনোসড হচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের দেশে আসলে অটিজম শব্দটি খুব নতুন, এবং যখন প্রাথমিক বিদ্যালয়ে পরিসংখ্যান অনুযায়ী 2008 সালের একটি পরিসংখ্যান আমার কাছে রয়েছে, তখন 1,63,00,000 শিশু স্কুলে ভর্তি হলো। তার মধ্যে আইডেন্টিফাইড ডিসএবিলিটি, অটিজম ইজ কাইন্ড অফ ডিসএবিলিটি, 5,700 শিশু ডিসএবল ধরনের ছিল। তো অটিস্টিকের সংখ্যাটি, পরিসংখ্যানটি খুব পরিষ্কার নয়। বলা যেতে পারে, যেহেতু একটি খুব নতুন ফেনোমেনন, তো বলা যেতে পারে 2000-এর উপরে শিশু প্রতি বছর এই প্রাইমারি স্কুলগুলোতে মা বাবা না বুঝে, যেহেতু আমরা সচেতন নই, ভর্তি করান। তারপরে বিভিন্ন কারণে যেহেতু সামাজিক আন্দোলন বা আমাদের কোনো ধরনের তথ্য উপাত্ত নেই এবং বোঝারও শক্তি নেই, যেটি আপা বললেন একটু আগে, অটিজমটা রিকগনাইজড না, সেহেতু ওই প্রতিকারটি ঠিক হয়ে ওঠে না। সে কারণে এই মুহূর্তে বাংলাদেশে যেটি কাজ করছে, সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন রকম কাজ করছে। আমি যে সংস্থা থেকে এসেছি, মানুষের জন্য ফাউন্ডেশন, আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এই আইডেন্টিফাই করে কাজ করতে শুরু করেছি। আপনি শুনে থাকবেন সিআরপি বাংলাদেশ, সিডিডি, এডিডি, এনএফওডব্লিউডি, ওরা এই অটিজম নিয়ে কাজ করছে। যেটা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা যে বাচ্চারা যে আসছে, যে আমার বাচ্চা অটিস্টিক কিনা, এটা কোন বয়সের বাচ্চাদেরকে আপনারা বেশি পাচ্ছেন? এটা আসলে 4-5 বছর লেগে যাচ্ছে বুঝতে। ওই যে কথা বলছে না, ওরা ভাবছে একটা, কেউ কখনো ডেফ অ্যান্ড ডাম্প ভাবছে, কিন্তু এটা যে একটি মানসিক অবস্থা, এটি যে একটি মাল্টিপল ডিসঅর্ডার, এটা যে স্পেকট্রাম ডিসঅর্ডার দেন আদার ডিসএবিলিটিস, এটা বুঝতেই সময় লেগে যাচ্ছে। উনি যেটি বললেন 3-4-5 ইয়ার্স লেগে যাচ্ছে। এখানে যদি আমি একটু বলি, এইটি হচ্ছে আমাদের সবচাইতে মারাত্মক ভুল। কারণ কি আমাদের ব্রেইনটা খোদা তাআলা এমন ভাবে বানিয়েছেন যে 3 বছরের মধ্যেই স্পিচ সেন্টারটা ডেভেলপ হয়ে যায়। সেই জন্য আমরা যদি স্পিচ থেরাপিটা 3 বছর আগে শুরু করতে পারি, তাহলে কিন্তু সেই বাচ্চাটার প্রগ্রেস হবে। কিন্তু যদি 5 বছরে গিয়ে শুরু করেন, তাহলে কিন্তু তার স্পিচ থেরাপি এত কাজ করবে না। সেই জন্য আর্লি ডায়াগনোসিসটা এত বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা আমি বলতেই হবে আমার, সেটা হচ্ছে যে আমাদের ডায়াগনোসিসে ভুল হয়। আমরা মনে করি এই বাচ্চা হয়তো ঠিক হয়ে যাবে কিছুদিন পরে, কোনো অসুবিধা নাই, একটু স্কুলে গেলে ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা বাবা মার মধ্যে ডিনায়াল মানে হচ্ছে স্বীকার করতে কষ্ট হয় যে আমার বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি আছে। এই ডিনায়ালটা যদি আমরা ভাঙাতে না পারি, তাহলে কিন্তু বাচ্চাকে আমরা ট্রিটমেন্টে পাঠাই না। আমি যদি প্রথমেই বুঝি না আমার বাচ্চার সমস্যা আছে, আমার বাচ্চাকে যত তাড়াতাড়ি আমার ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, সেটা যদি আমরা করতে পারি, ডিনায়াল বাবা মার যে না আমার বাচ্চার সমস্যা আছে। এটাও বুঝতে হবে যে একটা অটিস্টিক বাচ্চা যখন একটা পরিবারে জন্ম নেয়, এটা কিন্তু মা বা বাবা সেই পরিবারের কোনো দোষ নয়, বাচ্চাটিরও কোনো দোষ নয়, এটা একটা কি বলবো হয়ে গেছে, হয়ে যায় সেরকম একটা ব্যাপার। সেই জিনিসটা আসলে মনের মধ্যে ফিল করতে হবে। আচ্ছা, আমি রাফিজা আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এখানে সরকার এবং বেসরকারি ভাবে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এই স্পেশাল চিলড্রেন, আমি বলবো ডিসেবল না বলে, তাদেরকে কি ধরনের ট্রেনিং আমরা দিচ্ছি? সরকারি উদ্যোগ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেকশনই রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কি করে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়। আপনি ঢাকায় একটি সেন্টার রয়েছে ABA, বগুড়াতে একটি সেন্টার রয়েছে BAKA। তো এগুলো আসলে ঠিক একসাথে ইভলভিং। হ্যাঁ, আমরা জাস্ট লার্নিং বাই ডুইং। এখনো আমরা বলতে পারবো না, কোনো কনভিকশনে আমরা পৌঁছাতে পারিনি যে আমরা ঠিক এই জায়গায়, তবে কাজটি হচ্ছে, জোরে সোরে হচ্ছে। আপনি সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি কাজ করছে, বিভিন্ন NGO কাজ করছে,
ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ হচ্ছে, ডোনার ফান্ডরা কাজ করছে, তবে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠছে, আমি এটি টের পাচ্ছি। আমি ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরো কথা বলবো এই বিষয়ে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আবার আমন্ত্রণ ফার্স্ট এডে। কথা হচ্ছিল অটিজম বিষয়ে ডক্টর নাসরিন কাদের ও রফিজা শাহিনের সাথে। ডক্টর নাসরিন, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো জানলেন যে আমাদের বাংলাদেশে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, তার সাথে যদি আপনি নিউ ইয়র্কের কম্প্যারিজন করেন, আমরা কোথায় পিছিয়ে আছি বা আমাদের উন্নতির জায়গাটা আরো কোথায় রয়ে গেছে? আসলে অনেক উন্নতির জায়গা রয়ে গেছে আমি যেটি বলবো, কারণ অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে একজন ডাক্তারের চাইতে তাদের সাথে অন্যান্য যারা কাজ করবেন তাদের ভূমিকাটাই বেশি। সেজন্য আমার মনে হয় সেই অংশে ট্রেনিং এর জিনিসগুলো বাড়াতে হবে। নাম্বার ওয়ান, আমি জানি না বাংলাদেশে স্পিচ থেরাপিস্ট আছেন কিনা, কারণ নাম্বার ওয়ান ট্রিটমেন্ট হচ্ছে স্পিচ থেরাপি। তারপরে আসছে আপনার অটিজমের জন্য নাম্বার ওয়ান থেরাপি হচ্ছে ABA থেরাপি, মানে হচ্ছে অ্যাডভান্স বিহেভিয়ারাল অ্যানালাইসিস। এখানে করা হচ্ছে কি, একটা বাচ্চাকে তারা ইন্ডিভিজুয়াল 1-to-1 থেরাপি দিচ্ছে। এই বাচ্চাটার কোথায় কোথায় ঘাটতি আছে, এই বাচ্চাটা কতটুকু কথা বলতে পারে, এই বাচ্চাটা একটা খেলনা চেনে কিনা, আচ্ছা সে তার মাকে চেনে কিনা, তার বাবাকে চেনে কিনা, তার ঘর কোনটা, এইভাবে ইন্ডিভিজুয়ালি তাকে আমরা দেখি, প্রতিদিন দেখে দেখে তাকে আমরা চেষ্টা করি যে তার এই জায়গায় তাকে উন্নতি করতে হবে। তাহলে ABA থেরাপিতে কি করছে, একজন থেরাপিস্ট তার সাথে সপ্তাহে 5 দিন, দিনে 4 থেকে 5 ঘন্টা একসাথে বসে সময় কাটাচ্ছে। তাকে বলছে, দেখো ওই যে ট্রেন যাচ্ছে চু 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 চু, বাচ্চা ট্রেনও চেনে না, চু চু চেনে না, কিন্তু তাকে সে প্রতিদিন বলছে এই কথাটা। বলতে বলতে 3 মাস 4 মাস 6 মাস পরে হঠাৎ করে বাচ্চা বলে উঠলো চু চু। এই যে অ্যানালাইসিস করে করে তাকে শেখানো হলো, এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট। এখন এই জিনিসগুলো বাংলাদেশে কতটুকু সম্ভব, মা বাবাকে আমাদের কিছু থেরাপি দিতে হবে। এটি কিন্তু আমি বলবো যে বাবা মা, যে সমস্ত বাবা মার অটিস্টিক বাচ্চা আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করা উচিত। তাদেরকে একসাথে বসে তাদের যে ফ্রাস্ট্রেশন দৈনন্দিন জীবনে 24/7 একটি বাচ্চাকে নিয়ে তারা কি পরিমাণ যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, সেই যে ফ্রাস্ট্রেশন তারা যেন একজন আরেকজনের সাথে আদান প্রদান করতে পারেন। এবং বাচ্চাদের জন্য একটা ডে কেয়ারের সিস্টেম করা, তাহলে মা সকালবেলা তাকে খাইয়ে দেয়, সকালবেলা এখানে দিয়ে গেল, মা তাহলে ঘরের কাজগুলো করলো, আর বিকেল বেলা এসে মা নিয়ে গেল। এই যে 8 ঘন্টা মা একটু ভেন্টিলেশন হলো, রেস্ট হলো, এটি একটি ইম্পর্টেন্ট। আর আরেকটি জিনিস আমি বলবো কিন্তু, সেটি হচ্ছে যে ছোট আরেকজন যে ভাই বোন, এই অটিস্টিক বাচ্চার পাশাপাশি আরেকজন যে সুস্থ সন্তান বাবা মা আছে, ওই সুস্থ সন্তানটি কিন্তু নিজেকে খুব নেগলেক্টেড ফিল করে। তার প্রতি নজরটা বেশি চলে যায়। বাবা মাকে শিখাতে হবে, দেখো তুমি যেমন আমাদের সন্তান, ও তোমার সন্তান, কিন্তু সে হচ্ছে স্পেশাল নিড চাইল্ড, তার জন্য একটু বেশি যত্ন, কিন্তু তোমাকেও আমরা দুজনকেই সমান ভালোবাসি। সেই জিনিস, এই যে বাবা মা ট্রেনিং, ঘরের ভিতর ট্রেনিং, বাবা মাদের একটা গ্রুপ করা, থেরাপিস্ট ইন্ডিভিজুয়াল থেরাপিস্ট করা, এই জায়গাগুলো যদি আমরা উন্নত করতে না পারি, অটিস্টিক বেবিকে আমরা কখনো সাহায্য করতে পারবো না। রাফিজ, আপনি কি মনে করেন যে ডক্টর নাসরিন যে কথাগুলো বললেন সেগুলো কতখানি আমরা আমাদের দেশে করতে পেরেছি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে শুরু হয়েছে, একটা $1 মিলিয়ন কোশ্চেন কতটুকু আমরা পারবো। আমাদের দেশটা অনেক রকম ভাবেই আমরা পেছানো, সেখানে মাল্টিপল পভার্টি একটা অ্যাপ্রোচ রয়েছে। তো তার মধ্যেও আমরা হতাশাবাদী নই। অটিজম নিয়ে কাজ করেছে উনি যেটি বললেন যে প্যারেন্টসদের নিয়ে গ্রুপ, ঠিক এই কাজটি এনজিও গুলো করছে। আপনি দুজনের কাছে আমার শেষ প্রশ্ন করবো, যেহেতু আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এর উপরে ভিত্তি করে ক্লিনিক্যালি অটিজম প্রিভেন্ট করার কোনো পথ আছে কি, কোনো উপায় আছে কি? একটি খুবই সারপ্রাইজিং তথ্য আমি আপনাদের দেব, যেটি রিসেন্টলি বের হয়ে এসছে। সেটা হচ্ছে, সবার মনে প্রশ্ন যে আজকে থেকে 10-30-40 বছর আগে তো অটিজম এত দেখা যায়নি, এখন কেন অটিজম? সেটির কারণ কি জানেন? সেটি হচ্ছে দেরিতে সন্তান নেওয়া, দেরিতে বিবাহ, বেশি বয়সে বিবাহ এবং বেশি বয়সে সন্তান ধারণ। মায়ের বয়স যেমন ইম্পর্টেন্ট, বাবার বয়সও তেমন ইম্পর্টেন্ট। এখন বলছে 35 বছরের পর যদি তোমরা কোনো সন্তান
সন্তান নাও, তাহলে সেই সমস্ত বাচ্চাদের অটিস্টিক হওয়ার সম্ভাবনা থাকে। এটা মা বাবা দুজনের ক্ষেত্রে, বাবা মায়ের ক্ষেত্রে, এবং বিশেষ করে এখন বলছে বাবারটাও কিন্তু বিষয়। আগে বলতো শুধু মার কথা, এখন বলছে বাবার কথা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আগে 30-40 বছর আগে কিন্তু 18-20 বছরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যেত, বাচ্চা কাচ্চা কমপ্লিট হয়ে যেত, ফ্যামিলি কমপ্লিট। আর এখন আমরা বিয়ের বয়সই বেড়ে যাচ্ছে 30-এর পর, বাচ্চা নিচ্ছে 35-এর পর। সেই কারণে আমাদের অটিজমের রেট এখন বেড়ে যাচ্ছে। সেই জন্য দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ফ্যামিলি কমপ্লিট করতে চাচ্ছেন তাড়াতাড়ি সন্তান নিয়ে নিন 35 বছরের আগেই, তাহলে আমরা অটিজমের রেট অনেক কমিয়ে আনতে পারবো। সেটাই। আর সামাজিকভাবে কি প্রিভেনশন আছে? সামাজিকভাবে উনি বারবার বলছিলেন, এটি কিন্তু সামাজিক, এই যে বিবাহ, তারপরে হচ্ছে যে কখন সন্তান ধারণ করা হবে, এই যে আমাদের প্রচলিত যে ব্যবস্থা সেখানেও পরিবর্তন আনতে হবে, এগুলো সবই সামাজিক। এবং আমরা যদি খুব মূলে ফিরে যাই, সেখানে সচেতনতাটা বারবার কাজ করছে। এবং একটি মা যখন সচেতন হয়ে যান, কিংবা বাবা যে তার শিশুটি অটিজমে ভুগছে, যদি তাড়াতাড়ি আইডেন্টিফাই হলে, তাহলে তো কমিয়ে আনা যাচ্ছে, অনেক সমস্যা কমিয়ে আনা যাচ্ছে। এবং আমার মনে হচ্ছে পাশাপাশি উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদেরকে আমাদের অনেক সমস্যার মধ্যে এটি যখন তার সমস্যা, তাকে সচেতন করা ডোর টু ডোর ক্যাম্পেইন প্রয়োজন রয়েছে, এবং সেটি করছে বেসরকারি সরকারি উভয় উদ্যোগে হচ্ছে। আমি আবারও বলছি দর্শক মণ্ডলী, আমরা আশাবাদী, অটিজম নিয়ে যে কাজ বাংলাদেশে হচ্ছে সেটি হতাশার নয়। তবে দর্শকদের কাছে আমরা এটুকু বলতে পারি যে এটা কোনো কিউরেবল ডিজিজ নয় আনফরচুনেটলি। আর একটা হচ্ছে যে প্রিভেনশনটার একটা সহজ উপায় রয়েছে। তবে যাদের অটিস্টিক চিলড্রেন আছে তাদের সাথে আমরা সহমর্মিতা জানাতে পারি, এবং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। শিওর। আমি যে কথাটা বলবো, যে আমাদের বাবা মাদেরকে এটা প্রথমেই একদম ভালোভাবে বলে দিতে হবে ডাক্তারদের, যে দেখেন আপনার বাচ্চার অটিজম আছে, আপনার এই বাচ্চা কখনোই কিওর হবে না, কিন্তু আপনি এটাকে স্বাভাবিকভাবে নেন। যে আপনার একজন প্রতিবন্ধী বাচ্চা আছে, তাকে যেই সামাজিক, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে সামাজিক ব্যবস্থাগুলো ওনারা দিচ্ছেন, সেই সুযোগগুলো আপনারা গ্রহণ করুন, এবং আপনার বাচ্চাকে সেখানে নিয়ে যান, থেরাপিগুলো দেন, বা অন্য মা বাবার সাথে শেয়ার করুন, স্বাভাবিকভাবে নিন। কারণ আমরা এটা তো কিওর হচ্ছে না, এবং এর পরবর্তীতে আপনি যখন আরেকটি সন্তান নেবেন, তখন দ্বিতীয়বার চিন্তা করুন আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনাদের বয়স এখন কোন পর্যায়ে আছে। কারণ আমরা চাই না আমাদের সমাজে অটিজমের সংখ্যা শুধু বাড়তে থাকুক। সেটি আমার দর্শকদের প্রতি অনুরোধ। আমি দর্শক মণ্ডলীকে বলবো, হতাশা নয়, আশা। আমরা এগিয়ে যাব, রেজিলিয়েন্স তৈরি করতে হবে, এক ধরনের নিজেদের মধ্যে আত্মস্থ হওয়া, নিজের শিশুটিকে নিয়ে, তারপর সে এগিয়ে যাওয়া। হতাশ হয়ে যদি আমি বসে থাকি, আমি কিন্তু 8-10 জনকে উৎসাহিত করতে পারবো না এই বাচ্চাটিকে একটু সামনে এগিয়ে দেওয়া। কারণ জীবনের জন্য আমরা জানি যে মানবাধিকার যতই বলি, যদি আমরা শিশু অধিকার, অটিজম একটা শিশু অধিকারের মধ্যে পড়ে, আমরা যদি সেটি নিশ্চিত করতে না পারি, তাহলে সেটি দুঃখজনক। তবে আবারও বলছি, হতাশা নয়, আশা। ধন্যবাদ। যেটুকুই আছে তা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ফার্স্ট এড। আশা করি কিছুটা হলেও আমাদের অনুষ্ঠান আপনাদের উপকারে এসেছে। আমরা ফিরে আসবো নতুন সপ্তাহে নতুন কোনো সমস্যা নিয়ে, এবং সাথে থাকবে তার সমাধান। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এটিএন নিউজের সঙ্গেই থাকুন।